আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। বাংলাদেশ জামাতে ইসলামীর পিআর পদ্ধতির যে দাবিটি, সেই বিষয়টি নিয়ে এই ভিডিওতে একটু আলোচনা করি। সেটা হচ্ছে পিআর পদ্ধতি নিয়ে ওরা একটা লিফলেট বিতরণ করছে জামাত ইসলামী। সেই লিফলেটের মধ্যে একটা পার্ট হলো তুলে ধরা হয়েছে যে পিআর পদ্ধতি নিয়ে যা সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলি খুব ভাইরাল, আলোচনা সমালোচনা, এখানে কয়েকটা প্রশ্নের উত্তর তারা দিয়েছে। এই উত্তরগুলি কি, সেই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরি। এখানে পিআর নিয়ে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আলোচনা আছে যে পিআর পদ্ধতির নির্বাচনে কোনো একটি দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পাবে না, জোট সরকার গঠন করতে হবে, ফলে সরকার হবে দুর্বল ও অস্থিতিশীল, ফলে নীতিগত সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হবে। এটা হলো প্রচলিত একটা কথা আছে। এটার বিপরীতে পিআরের পক্ষের শক্তি কি বলছে দেখেন। পিআর নির্বাচন ব্যবস্থায় একক দলীয় আধিপত্যহীন ও সহনশীল সরকার গঠিত হবে, ফলে আলোচনার মাধ্যমে সবার অংশগ্রহণে টেকসই, স্বচ্ছ ও গণমুখী সিদ্ধান্ত গৃহীত হবে। তারপরে বলা হয়েছে পিআর ব্যবস্থায় ভোটাররা জানতে পারবে না যে তারা কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন বা কে তাদের জনপ্রতিনিধি হবেন। এটার উত্তরে পিআরের পক্ষে যারা, তারা বলছে পিআর ব্যবস্থায় দলসমূহ এলাকা ভিত্তিক অধিক জনপ্রিয় ও দক্ষ প্রার্থীদের তালিকা করবে এবং জনগণের জন্য সেই তালিকা প্রকাশ করবে, ফলে জনগণ জানতে পারবে তাদের জনপ্রতিনিধি কে হবেন। এরপরে আর একটা সমালোচনা নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে পিআর পদ্ধতিতে যেহেতু দলভিত্তিক নির্বাচন হবে, তাই ব্যক্তিকেন্দ্রিক স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এটা হলো একটা প্রশ্ন মানুষের মধ্যে আছে যে স্বতন্ত্র প্রার্থীরা তাহলে কি করবে? যদি পিআরের মাধ্যমে নির্বাচন হয় তাহলে শুধুমাত্র দলীয় প্রার্থীরাই অংশ নিতে পারবে, স্বতন্ত্র প্রার্থীরা অংশ নিতে পারবে না। সেই বিষয়টি এখানে ক্লিয়ার করছে তারা। পিআরের পক্ষের শক্তি বলছে যে এই পদ্ধতিতে দলীয় তালিকার মতো স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন কমিশনে নাম ও প্রার্থিতা জমা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তার মানে যারা দলীয় প্রার্থী না, তারা স্বতন্ত্র প্রার্থী, তারাও কিন্তু নির্বাচন কমিশনের কাছে তাদের প্রার্থিতার তথ্য তুলে ধরবে এবং তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে, সেটা নির্বাচন কমিশনকে তথ্য দিবে, দিয়ে তারা নির্বাচন করতে পারবে। আরও একটা প্রচলিত প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে এই পিআর ব্যবস্থায় দলীয় কেন্দ্রীকরণ ঘটবে, দলে গণতন্ত্র চর্চা ব্যাহত হবে ও দলীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা হবে। এর উত্তরে পিআরের পক্ষের শক্তি বলছে এই পদ্ধতিতে দল জনপ্রিয় ও দক্ষ প্রার্থী বাছাইয়ের জন্য এলাকা ভিত্তিক কাউন্সিল ও প্রাইমারি ভোট করবে। স্থানীয় কমিটির উপর কেন্দ্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হবে, ফলে দলীয় গণতন্ত্র আরও সুসংহত হবে, দ্বন্দ্ব, সংঘাত ও আন্তঃকোন্দল কমে আসবে। আচ্ছা, তারপরের প্রশ্ন হলো পিআরের মাধ্যমে নির্বাচিত হলে আতাত করে চরমপন্থী, বিচ্ছিন্নতাবাদী এবং নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীরাও সংসদে আসন লাভ করতে পারবে। এর বিপরীতে পিআরের পক্ষের শক্তি বলছে উপযুক্ত ও কার্যকরী আইনি ব্যবস্থা, ন্যূনতম ভোট সংখ্যার সীমা দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে। এটা হচ্ছে কয়েকটা প্রশ্ন এবং তার সমাধান সম্পর্কে আলোচনা। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে পিআর নির্বাচন পদ্ধতির সুবিধা। প্রতিটি ভোটের সমান মূল্যায়ন নিশ্চিত হয়, স্বৈরতন্ত্র রোধ করে জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক জনগণের সরকার প্রতিষ্ঠিত করা যায়, দলভিত্তিক নির্বাচন হয়, দলীয় ইশতেহার ও দলীয় কার্যক্রম নির্বাচনকে প্রভাবিত করে, দল নির্বাচনী ব্যয় বহন করে, ফলে নির্বাচনকালীন অবৈধ অর্থের প্রবাহ ও নির্বাচনী ব্যয় হ্রাস পায়, দ্বন্দ্ব ও সংঘাত হ্রাস পায় এবং সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিরাজ করে, দল অভিজ্ঞ ও প্রজ্ঞাবান ও গ্রহণযোগ্য ব্যক্তিদের বাছাই করতে পারে। আচ্ছা, দল
অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও গ্রহণযোগ্য ব্যক্তিদের বাছাই করতে পারে, এই কথাটার সাথে আমিও একমত। যদি এখানে দলের মানে এক এক জায়গায় যদি একাধিক প্রার্থী হয়, সেক্ষেত্রে এটা বাছাই করার সুযোগ থাকে। স্থানীয় সরকারের সংসদ সদস্যদের হস্তক্ষেপ হ্রাস পায়। স্থানীয় সরকার স্থানীয়ভাবে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন করতে পারে, ফলে স্থানীয় সরকার শক্তিশালী হয়। পেয়ারের কিছু পজিটিভিটি এখানে তুলে ধরা হয়েছে, যেহেতু তাদের লিফলেট এটা। আর যারা পেয়ার নিয়ে নেগেটিভিটি প্রচার করছে, তাদের কিছু উত্তর পেয়ারের পক্ষের শক্তির এখানে দিয়ে দিয়েছে, তাদের প্রশ্নের কিছু উত্তর এখানে দিয়ে দিয়েছে। এবং লাস্টে এই চিঠির লাস্টের দিকে বলা হয়েছে, সংগ্রামী দেশবাসী, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন ও অংশগ্রহণ নিশ্চিত করা, কারচুপি ও অনিয়ম রোধ, ভোট কেন্দ্র দখল, সহিংসতা, কালো টাকা ও পেশিশক্তির প্রভাব মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য পিআর পদ্ধতি প্রবর্তনের গণমানুষের দাবির সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখানে যেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে, এর মধ্যে কিছু কিছু বিষয়ে পজিটিভ আছে, আবার কিছু কিছু বিষয় নেগেটিভও আছে। যেহেতু গণভোটের দাবি তুলেছে পিআরের পক্ষের শক্তি, যদি গণভোট হয় এবং গণভোটের মাধ্যমে যদি পিআর নির্বাচন হবে নাকি বিদ্যমান যেই পদ্ধতিতে নির্বাচন হয়ে আসতেছে বিগত 54 বছর বা 55 বছর যাবৎ, সেই পদ্ধতিতে নির্বাচন হবে, এটা জনগণ গণভোটের মাধ্যমেই সিদ্ধান্ত জানাবে। তবে আমার এই যে লিফলেটটা, এখানে যে বিষয়গুলি আমরা পেয়েছি, এখান থেকে বোঝা যায় যে পেয়ারের পক্ষে অধিকাংশ মানুষ থাকবে, কারণ পেয়ারের পক্ষে নেগেটিভের চাইতে পজিটিভ বেশি। নেগেটিভ নাই তা বলবো না, অবশ্যই কিছু না কিছু নেগেটিভ তো আছেই, তবে সেটা একেবারে সামান্য, এবং নেগেটিভিটির সাথে পজিটিভিটি এখানে বেশি পাওয়া যাইতেছে। দলীয় যে কোন্দল, ভোট কাড়াকাড়ি, এক পক্ষ আর এক পক্ষের উপরে চাপ সৃষ্টি করা, আমাকেই ভোট দিতে হবে, তা না হলে অন্য কোনো দল করতে দেব না, এলাকার যে একটা আধিপত্য বিস্তার, এইগুলি থেকে যদি মুক্ত হতে হয়, সমাজকে মুক্ত করতে হয়, তাহলে পিআরের গুরুত্ব অবশ্যই আছে। পিআর নির্বাচন পদ্ধতি কিভাবে কাজ করে, কেন প্রয়োজন, এখানে কিছু বিষয় তুলে ধরা হয়েছে। এখানে বলা হয়েছে, প্রতিটি রাজনৈতিক দল তাদের প্রার্থীদের তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়। কিভাবে কাজ করে সেই বিষয়টির মধ্যে আর কি, মোট প্রাপ্ত ভোটের অনুপাতে দলগুলোর জন্য সংসদীয় আসন বন্টন হয়। যদি কোনো দল মোট ভোটের 1% ভোট পায়, তাহলে 300 আসনের অনুপাতে 3টি আসন পাবে। তুরস্ক, জার্মানি, নেদারল্যান্ডস, ব্রাজিল, সুইডেন সহ বিশ্বে প্রায় 70টি কাছাকাছি দেশে পিআর পদ্ধতি কার্যকর রয়েছে। কেন প্রয়োজন সেটা এখানে বলা হয়েছে, জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটবে, প্রতিটি ভোটের সমান মূল্যায়ন নিশ্চিত হবে, ন্যায্য ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠা হবে, সংসদে ছোট দল, নারী ও সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে, অংশগ্রহণমূলক ও সহনশীল জবাবদিহিতামূলক সরকার গঠন হবে। পেয়ারের বিষয়গুলি আসলে এখানে ক্লিয়ার তুলে ধরা হয়েছে। আর প্রচলিত পদ্ধতিতে যদি নির্বাচন হয়, ধরেন একটা পক্ষ যেমন 1% ভোট কম বেশি হওয়ার কারণে, ধরেন যদি 2টা দল এখানে নির্বাচনে আসে, একটা পক্ষ যদি 51% ভোট পায় আর একটা পক্ষ যদি 49% ভোট পায়, তাহলে 51% ভোট যারা পায় তারা কিন্তু নির্বাচিত, তাদেরটা জয় লাভ করে। আর 49% ভোট যে পক্ষ পায় তারা কিন্তু অনির্বাচিত, তারা এখান থেকে বঞ্চিত। তো বিষয় হলো, পিআরের মাধ্যমে যদি হয়, তাহলে 49% ওনারাও কিন্তু তাদের যে এই যে 49% মানুষ, তাদের ভোটের যে একটা মূল্যায়ন আছে, সেই মূল্যায়নটা কিন্তু তারা পায়। এই জন্যে পিআরের বিষয়টি মনে হয় পজিটিভ বেশি, আমি যা দেখলাম, যেটা এখানে তুলে ধরা হয়েছে। বাকিটা যারা দেখবেন পিআরের বিষয়গুলি, সকলেই তো যার যার চিন্তা থেকে বলবে বা চিন্তা করবে। আপনারা যারা পিআরের পক্ষের এবং পিআরের বিপক্ষের,
উভয় পক্ষকেই আমি আমার এই ভিডিওর নিচে কমেন্ট করার জন্য অনুরোধ করছি। এখান থেকে আপনাদের কমেন্টগুলি নিয়ে আমি নেক্সটে অন্য কোনো ভিডিওতে আবার আলোচনা করব ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।